সিলেবাস আর কি, মানে নতুন স্লাইড আর কি। এটা হচ্ছে প্রেসার ভেসেল ডিজাইন। এটা হচ্ছে আপনাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? এটা সবাইকেই করতে হবে। আপনার যে হচ্ছে এই যে আপনাদের আমরা বলি 408, আপনাদের জানি কত ছিল এই যে ডিজাইন, যেটা মানে আপনারা মানে সবকিছু ডিজাইন করেন ইন্ডাস্ট্রি। স্যার 4750। 4750 প্রসেস ডিজাইন, যেটা হচ্ছে সেশনাল হিসেবে আমরা ধরি। সেটাতে আপনারা যে পার্সোনাল ইকুইপমেন্ট ডিজাইন করবেন সবাই, সেইখানে কিন্তু সবকিছুতে এই যে প্রেসার ভেসেল যারা নরমালি রিয়েক্টর ডিজাইন করবেন, তারপর হচ্ছে আমরা যদি ইয়ের কথা চিন্তা করি, ডিস্টিলেশন কলাম বা অ্যাবজর্বার কলাম বা এনি টাইপ অফ হচ্ছে মানে মেটালিক ভেসেল যদি থাকে, সেটাতে কিন্তু সবার জন্য এটা ইউজ করতেই হবে। যে ওটা কখন করি, মেটাল থিকনেসটা বের করতে হবে। মেটাল থিকনেস কতটুকু লাগবে, আপনার যে ইকুইপমেন্টটা ডিজাইন করবেন সেটার জন্য মেটাল থিকনেস কতটুকু কতটুকু নেওয়া লাগবে, সেটার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এই প্রেসার ভেসেল ডিজাইন করি। এর জন্য কিছু কোড আছে, আজকে আমাদের মানে স্লাইডে আমরা বেসিক্যালি ওইগুলোই করব। এখানে হচ্ছে অনেক হাবিজাবি কিছু আছে, বাট হচ্ছে সবকিছু দেখার দরকার নাই। আমি যতটুকু পড়াবো আর কি, বলবো আর কি, ততটুকু সিলেবাস। আর এটা বইতেও আছে, সবগুলো বই পাবেন। পিটার টিমার হিউজ মানে টিমার হাউস বই আছে। তারপর হচ্ছে আপনার অনলাইনে যদি সার্চ দেন প্রেসার ভেসেল ডিজাইন, ওখানে হচ্ছে ডিটেল ইকুইপমেন্ট পাবেন মনোগ্রাম গুলোর মতো। তারপর হচ্ছে আপনার ইয়েতে আছে আরেকটা বই আমরা পড়ি, ওই বইটার নাম কি মানে আপনারা একটু রিকল করি। ওই বইটার নাম ছিল হচ্ছে ইয়ে, আপনাদের শুধু কি টিমার হাউসের বই বলা, তাই না? জি স্যার। আরেকটা বই আছে, এটার নাম হচ্ছে, তাহলে আমি একটু বের করি বইটা। ওই বইটার মধ্যে হচ্ছে ডিটেলসে একটা চ্যাপ্টারই আছে প্রেসার ভেসেল ডিজাইন, ওইটা হচ্ছে সবার ডিজাইনের কাজে লাগবে। বইয়ের নাম হচ্ছে ক্যাবিন, রাইটারের নাম আর কি গ্যাভিন চাওলার, আর দেখে হচ্ছে আমার কথা রে সিনট। এই দুজনের রাইটার, সেটা হচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন আর কি। বইয়ের নাম হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, প্রিন্সিপাল, প্র্যাকটিস এন্ড ইকোনমিক্স অফ দ্য প্লান্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং। এখানে ডিটেলসে হচ্ছে আপনার প্রসেস ভেসেল ডিজাইনের যেটা সেই চ্যাপ্টারটা আছে। এবং আম, আমার মনে হয় টাবিয়ে বই থেকে হচ্ছে ভালো করে ওইখানেই আছে আর কি, মানে হচ্ছে মানে ওই পিটার টিমার হাউসের চেয়ে ভালো লেখা এবং সুন্দর করে গুছানো আর কি এই বইটা, টাওলারের বই। ওখানে সুন্দর করে আছে। যারা আপনারা হচ্ছে আপনার এই যে ডিজাইনের জন্য পার্সোনাল ইকুইপমেন্ট ডিজাইনের জন্য মেকানিক্যাল থিকনেস আর মানে মানে ইয়ে যেটা মানে সাপোর্ট ডিজাইন করবেন, তো ওইখানে হচ্ছে ওই বইটা হচ্ছে ফলো করবেন, বা হচ্ছে পড়ানোর সময় আপনারা ওই বই দেখতে পারেন যে প্রেসার ভেসেল ডিজাইন আলাদা একটা পার্ট আছে। যাই হোক, সবগুলা যে বই লেখুক না কেন, ওরা হচ্ছে আমরা মানে হচ্ছে প্রেসার ভেসেল যখন আমরা বলবো মানে জিনিসটা প্রেসার ভেসেল কিনা, সেটা হচ্ছে কিছু কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে। অলওয়েজ কোড এন্ড স্ট্যান্ডার্ড হচ্ছে মেনে চলতে হয় আর কি। তো প্রেসার ভেসেলের যে কোড স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আসলে বয়লার এন্ড প্রেসার ভেসেল, বিপিভি কোড আর কি। এটা সবাইকে মনে রাখতে হবে। আসলে মানে কি, এটা কেউ জানেন? এএসএমই ফুল ফর্মটা কি? আমেরিকান স্ট্যান্ডার্ড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো হচ্ছে হচ্ছে আসমের ওইটা তো বয়লারের রিলেটেড যত কিছু আছে সবই হচ্ছে আসমে কোডের মধ্যে নরমালি থাকে। তারপর কেমিক্যালের জন্য যদি আমরা বলি এআইসিএইচ কোডিং কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সেটা হচ্ছে আছে। তারপর হচ্ছে আমরা একটা বলি এএসটিএম, আমরা হচ্ছে ফিউলের ক্যারেক্টারাইজেশন যত করি এএসটিএম ম্যানুয়াল বা কোড এন্ড স্ট্যান্ডার্ডস গুলো ইউজ করি। নরমালি যত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আছে সবগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোড এন্ড স্ট্যান্ডার্ড গুলো আছে, ডকুমেন্টেড কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে, সেগুলো মেনে চলতে হবে আর কি। তো এখানে হচ্ছে এএসটিএম এর ফুল ফর্মটা জানেন? এএসটিএম ফুল ফর্ম কি? আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং মেশিন এরকম কিছু স্যার? না না না, আমেরিকান সোসাইটি অফ টিউবুলার ম্যানুফ্যাকচার। এটা হচ্ছে নরমালি হিট এক্সচেঞ্জার হাবিজাবি সবকিছুর জন্য, প্লাস হচ্ছে ফিউল ক্যারেক্টারাইজেশনের যত কিছু আছে সব হচ্ছে এখানে থাকে আর কি। আমরা যত টেস্টিং করি বিআরটিসি তে আমাদের ডিপার্টমেন্টে সবসময় এসটিএম ম্যানুয়াল ফলো করা হয় আর কি। সবগুলা স্ট্যান্ডার্ড, যে একটা এক্সপেরিমেন্ট এভাবে করতে হবে, এভাবে ফ্ল্যাশ পয়েন্ট বের করতে হবে, পোর পয়েন্ট বের করতে হবে, বা হচ্ছে আমার যে জিসিভি বলি, গ্রস ক্যালোরিফিক ভ্যালু বা নেট ক্যালোরিফিক ভ্যালু, এইভাবে মেনটেন করতে হবে। সব প্রসিডিওর মেনটেন করতে হয়, নিজের ইচ্ছা মতো করা যায় না আর কি। তো ওই এসটিএম কোড এন্ড স্ট্যান্ডার্ড যেরকম সেরকম হচ্ছে আসলে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোড। এটা খুবই মানে ফেমাস একটা কোড আর কি, আপনার ইন্টারনেটে সার্চ দিলেই করবেন। তো এখানকার সেকশন 8 যেটা, সেটা হচ্ছে নরমালি প্রেসার ভেসেল কোডের জন্য আর কি। তো ওইটা হচ্ছে ফলো করতে হয় অলওয়েজ, ওটার ক্যালকুলেশন। তো যখনই হচ্ছে আমরা বয়লার বা প্রেসার ভেসেল গুলো হচ্ছে চিন্তা করব, মানে হচ্ছে তখন আর কি ওই জিনিসটা হচ্ছে মানে ওই কোড অনুসারে, এই যে
মেটাল থিকনেস এতটুকু হবে, বা স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড, এই যে আমার হচ্ছে ওই স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে মেনটেন করছে কিনা, সেই টেস্টিং যেগুলা সেগুলো হচ্ছে ওদের কোড অনুসারে করতে হয় আর কি। তো প্রেসার ভেসেল যেটা বললাম, এটা অনেক সময় আসে যে প্রেসার ভেসেলে হচ্ছে আপনার কোন কোড অনুসারে করতে হবে, এটা হচ্ছে সব অনেক সময় জিজ্ঞেস করে এবং চাকরি পরীক্ষাতে ওইগুলো আসে। তো আসমে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোড, এটা হচ্ছে সেকশন 8, এইটে হচ্ছে এটা ডিটেলস আছে আর কি। তো এখন হচ্ছে প্রেসার ভেসেল আমরা কাকে বলবো, এটা হচ্ছে আমরা কোড অনুসারে, আমরা হচ্ছে ওই অনুসারে হচ্ছে এটা সংজ্ঞা, নিজের ইচ্ছা মতো সংজ্ঞা দেওয়া যাবে না। যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড দ্যাট এনি ক্লোজড ভেসেল ওভার 155 মিলিমিটার ডায়ামিটার। তো হচ্ছে আমরা যখন প্রেসার ভেসেল হচ্ছে বলবো, এই যে জিনিসটা হচ্ছে প্রেসার ভেসেল, লেট আস চেঞ্জ দ্য পেন, ওকে, ওভার 150 মিলিমিটার যদি ডায়ামিটার হয় সিলিন্ড্রিক্যালের, এবং হচ্ছে প্রেসার ডিফারেন্স যদি হচ্ছে মোর দেন 15 psig থাকে, মানে প্রেসার ডিফারেন্স মানে আপনার হচ্ছে ইনসাইড এন্ড আউটসাইড এর মধ্যে যে ডেল্টা পি, সেটা হচ্ছে মোর দেন ইকুয়াল কত, 15 psig গ্যাস প্রেসারে। তো এটা যদি থাকে, ইন দ্যাট কেস ইউ ক্যান ডিফাইন দোজ ভেসেল এজ এ প্রেসার ভেসেল। সব ভেসেলকে কিন্তু প্রেসার ভেসেল বলা যায় না, যেমন হচ্ছে সেপারেটর, সেপারেটর গুলা হচ্ছে নর্মালি যে হচ্ছে থাকে, বা ট্যাঙ্কের মধ্যে হচ্ছে সে লিকুইড এসে জমা হচ্ছে, ওগুলোকে প্রেসার ভেসেল আমরা বলবো না, কারণ ওইটার মধ্যে এত হচ্ছে প্রেসার ডিফারেন্স থাকে না। যদি প্রেসার ডিফারেন্স থাকে ক্লোজড কন্টেইনার গুলার জন্য, সেগুলোকে অবশ্যই প্রেসার ভেসেল বলতে হবে। তো এটা হচ্ছে প্রেসার ভেসেলের সংজ্ঞা আর কি। তো প্রেসার ভেসেলের হচ্ছে ক্লাসিফিকেশনে যদি আসে, এই যে মানে এইটা জিনিসটা অনেকটা বাংলার মতো, কিছু মানে ম্যাথ নাই কিন্তু ম্যাথ দেওয়া যায়, ওই যে সূত্র আছে ওখান থেকে আমি ইচ্ছা করলে ম্যাথ দিতে পারি, কিন্তু এটা অনেকটা বাংলার মতো আর কি। তো ম্যাথ দিলেও আর কি ছোটখাটো ম্যাথ আসবে আর কি, কিন্তু এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, যা বললাম ওই ডিজাইনে গিয়ে হচ্ছে ডিটেলসে কাজে লাগবে মাস্ট। তো প্রেসার ভেসেলকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে আমরা কত, ডিপেন্ডিং অন দ্য রেশিও অফ দ্য ওয়াল থিকনেস, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া প্রেসার ভেসেলকে ডিফাইন করার আর কি। ওয়াল থিকনেস মানে মেটাল থিকনেস। তো মেটাল থিকনেস এর উপর ভিত্তি করে আমরা যেটাকে বললাম, সেটা হচ্ছে একটাকে বলতেছি থিন ওয়াল ভেসেল। তো থিন ওয়াল ভেসেল হওয়ার হচ্ছে ক্রাইটেরিয়া কি, থিকনেস রেশিও যেটা হচ্ছে, সেটা হচ্ছে লেস দেন 1/10 হতে হবে, মানে থিকনেস বাই ডায়ামিটার যদি আমরা বলি, থিকনেস বাই ডায়ামিটার, ডায়ামিটার অফ দ্য কলাম, সেটা হচ্ছে আমার কত হতে হবে, 1:10 যদি হয়, সেটাকে আমরা থিন ওয়াল ভেসেল বলতে পারি। আর এর উপরে যতগুলো হবে সেগুলোকে হচ্ছে থিক ওয়াল ভেসেল বলা হয়। তার মানে হচ্ছে থিকনেস বাই ডায়ামিটার যদি গ্রেটার দেন ইকুয়াল 1:10 হয়, ইন দ্যাট কেস হচ্ছে আমরা কাকে বলবো, এটা লেস দেন ইকুয়াল, থিন ওয়াল ভেসেলের জন্য লেস দেন ইকুয়াল, আর হচ্ছে থিক ওয়ালের জন্য হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। বুঝতে পারছি ক্লাসিফিকেশনটা? ইয়েস স্যার। জি স্যার। হুম। তারপরে হচ্ছে একটু বাংলা আর কি, যে সবকিছু আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন করব, মানে হচ্ছে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কোনো কিছু রাখবো না নাকি, সেটা আর কি। তবে অবশ্যই এটা হচ্ছে ম্যানুফ্যাকচার মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই করবে, হোয়াট উই ক্যান ডু, আমরা হচ্ছে যে কতটুকু আমাদের, মানে আমাদের ছাড়া ওরা হচ্ছে ওই ডিটেলস হচ্ছে করবে না, কারণ বেসিক্যালি প্রসেস যেটা ম্যানুফ্যাকচার করি সেটা হচ্ছে করি আমরা। তো প্রসেস ম্যানুফ্যাকচার যখন, মানে প্রসেস মানে সিমুলেশন বা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা প্রসেসিং, মানে ডিফাইন করা, সেগুলো তো আমরা দেখে আসছি কিভাবে করতে হয়। তো এখানে যে প্রেসার টেম্পারেচার সেট করা কিরকম হবে, কি হওয়া উচিত, কতটুকু কুলার থাকবে বা কি আসে বিষয়, সবগুলো কিন্তু করি আমরা। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যে পার্ট করে, পরের পার্টটুকু আপনি হচ্ছে বলেছেন এখানে একটা প্রেসার ভেসেল থাকা উচিত এবং এর ইন্টারনাল প্রেসার এতটুকু হবে বা থিকনেস এতটুকু হবে, ওরা করে করে পরের কাজগুলো। এখন কি ধরনের ম্যাটেরিয়াল নিতে হবে, ম্যাটেরিয়ালের ইল্ড কত, যে ফ্যাটিক রেজিস্ট্যান্স আছে কিনা, বা হচ্ছে আপনার ইল্ড স্ট্রেস গুলো হচ্ছে আপনার ইয়ের সাথে সাথে টেম্পারেচার সাথে চেঞ্জ হয়, এখন এই চেঞ্জিং আপনার হচ্ছে যে কন্ডিশন দিয়েছেন সেই অনুসারে মেনটেন করা যায় কিনা। তো সেই জিনিসগুলো হচ্ছে ওরা করবে, কিন্তু ইনিশিয়াল ডিসিশন কিন্তু হচ্ছে কামস ফ্রম আস। মানে হচ্ছে এই যে কস্ট অফ ডিসকন্টিনিউয়াস ভেসেল, এই যে কস্ট ক্যালকুলেশনটা, ইনিশিয়াল কস্ট ক্যালকুলেশন তো আমরাও করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই যে টেম্পারেচার সাথে সাথে যে জিনিসটা বললাম, এই যে 10 ডিগ্রি চেঞ্জ ইন দ্য টেম্পারেচার কুড ডাবল দ্য ভেসেল কস্ট ইফ ইট কজেস দ্য কোড অফ স্ট্যান্ডার্ড যদি হচ্ছে মেনে চলে, চেঞ্জ ইন দ্য কোড। তো এখানেই হচ্ছে জিনিসটা, যেহেতু প্রসেসটা আমরা বলতেছি, প্রসেসে হচ্ছে আমাদের দেখতে হবে, আমরা হুদাই 10 ডিগ্রি বাড়ায় দিলাম, ওটার কোনো ভেসেল কনস্ট্রাকশন হচ্ছে হাইলি কস্টলি হয়ে গেল, কারণ কোডের হচ্ছে প্রসিডিউরাল চেঞ্জ হয়ে যাবে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে। তো ওই যে ইনিশিয়াল ডিসিশন মেকিং গুলা, সেটার জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য টাইপ অফ ম্যাটেরিয়াল that you using, you have to know, you need to know determine the thickness of this material, ওই জিনিসগুলো লাগবে। তো ইনিশিয়াল জিনিসগুলো আমরা করি, পরের জিনিসগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা করে। সেটি আমরা বললাম আর কি, যে এখানে আমি দাগায় রাখছি বোঝানোর জন্য মেইন কথা, দ্য প্রসেস ইঞ্জিনিয়ার উইল এন্ড আপ স্পেসিফাইং দ্য মেইন কনস্ট্রেন্ট অফ দ্য ভেসেল ডিজাইন।
মানে হচ্ছে আমরা হচ্ছে মেইন জিনিসগুলো স্পেসিফাই করে দিব, টেম্পারেচার কি, উইথস্ট্যান্ডিং প্রেসার কত, আমরা কতটুকু ওভার প্রেসার রাখতে চাচ্ছি, আমাদের থিকনেস কিরকম হওয়া উচিত, কিরকম ম্যাটেরিয়াল সিলেক্ট করা উচিত, এই জিনিসগুলো আমাদের সাথে কোরিলেটেড থাকে। ফার্দার কনসিডারেশন কনস্ট্রাকশনের সময় চেঞ্জ হতেই পারে, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আর হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে করতে পারে, সেটা নিয়ে হচ্ছে নো ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখন আসমে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোডের যেটা বললাম সেটা হচ্ছে ইন ডিটেলস কি কি আছে বললো হচ্ছে এখানে। এই যে লিগাল মানে হচ্ছে আসলে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোডগুলো সবার মানতে হবে। আপনি যদি দেশীয় স্ট্যান্ডার্ড ইউজ করেন, মানে বিএসটিআই স্ট্যান্ডার্ড বা হচ্ছে চাইনিজ অনেক স্ট্যান্ডার্ড আছে, আবার হচ্ছে ব্রিটেনের স্ট্যান্ডার্ড আছে, ওইটার সাথে অবশ্যই কোরিলেটেড করে যে ইন্টারন্যাশনাল রিকগনাইজড স্ট্যান্ডার্ড আছে সেটা মানতে হবে। যে কোনো বয়লার আপনাকে এসে দিয়ে যাবে ভেন্ডর, আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন সেটা না। আসলে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোডের স্ট্যান্ডার্ড অনুসারে হচ্ছে সবকিছু মেনটেন করেছে কিনা ডিউরিং দ্য ফ্যাব্রিকেশন সিস্টেম, ওই জিনিসগুলো কিন্তু আপনার মানে এনশিওর করতে হবে, এবং ওই টেস্টিং গুলো হচ্ছে ওই কোড অনুসারেই করতে হবে। তো এই জিনিসগুলো অবশ্যই লাগে যখন ইন্সপেকশন হয় একটা প্ল্যান্টের, যখন হচ্ছে প্ল্যান্টের কনস্ট্রাকশনের পরে হচ্ছে মানে মেইন বেস কনস্ট্রাকশনের পর যখন ইকুইপমেন্ট গুলো আসে এবং ইউনিট ইনস্টল দোজ, তখন কিন্তু এই জিনিসগুলো সব ধরে ধরে হচ্ছে আইডেন্টিফাই করা হয় এবং হচ্ছে মিলানো হয় যে মেনে চলছে কিনা। তো আমরা যেটা বললাম এই আসমে বয়েল এন্ড প্রেসার ভেসেল কোডে 12টা সেকশন আছে। আমরা যদি একটু ডিটেলসে যাই, 12টা সেকশন কি কি আছে। সেকশন 1 হচ্ছে রুলস ফর কনস্ট্রাকশন অফ দ্য পাওয়ার বয়লার্স। পাওয়ার বয়লার মানে কি, পাওয়ার প্ল্যান্টের যে হচ্ছে হাই প্রেসার স্টিমের যে বয়লার গুলো আছে সেগুলো হচ্ছে ওই রুলস মানে সেকশন 1 অনুসারে চলবে। সেকশন 2 তে যদি যাই সেটা হচ্ছে কি টাইপ অফ ম্যাটেরিয়ালস নিতে হবে। এটা কিন্তু আমি একটা আপনাদের সিআরকে স্লাইড প্রোভাইড করে দিয়েছি, সেটা হচ্ছে আমরা ওভারভিউ দিব, ম্যাটেরিয়ালের একটা স্লাইড আছে অনেক বড় সড়ো আর কি বাংলা। তো ওইটা হচ্ছে নর্মালি বেস করা হয় মানে আজকে বলেন প্রেসার ভেসেল কোড হচ্ছে 2 নাম্বারটা থেকে। 3 নাম্বার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ারের কম্পোনেন্ট গুলো ওই স্ট্যান্ডার্ড অনুসারে করতে হয়। 4 নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন রুলস ফর কনস্ট্রাকশন অফ হিটিং বয়লার্স। 5 নাম্বার হচ্ছে নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, এনডিএ এগুলাকে বলি, এনডিএ এনডিই নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন। নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন গুলো জানি কি, মানে এই জিনিসটা কি আসলে। না স্যার, জানা নেই। এনডিএ যে জিনিসটা এটা আমরা হচ্ছে স্লাইডের সবার লাস্টের দিকে একটু দেখবো আর কি। এনডিএ জিনিসটা হচ্ছে মনে করেন একটা ভেসেল আপনাদের এখানে আসলো, মানে একটা ডিস্টিলেশন কলাম আসলো। এই কলামটা যখন আপনি ইনস্টল করবেন, এই যে আমি বললাম এই যে সবগুলা জিনিস এক্সামিন করে দেন আমি বুঝে নিবো, আমি তো হুদায় ওকে কোটি কোটি ডলার দিব না। তো এই যে এক্সামিনেশন গুলা সেগুলোকে নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন বলি। মানে আপনি হচ্ছে ওই ইকুইপমেন্টটা নষ্ট করবেন না, কোনো পার্টস খুলে ফেলবেন না, বা হচ্ছে কোনো মেটালের ক্রস সেকশন নেবেন না, কোনো বা করবেন না, কোনো ছিদ্র বা পারফোরেটেড অবস্থা করবেন না টেস্টের জন্য। নন ডিস্ট্রাকটিভ হচ্ছে আপনার হচ্ছে যদি লিক আইডেন্টিফাই করতে হয়, একটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট হচ্ছে হাইড্রোলিক সিস্টেমে এক্সামাইন করা। আপনি হচ্ছে হাই প্রেসার লিকুইড ওটার ভিতর দিলেন, ওটা যদি হচ্ছে আপনার যদি কোনো লিক থাকে, কোনো ফিশার থাকে, এমনি হচ্ছে বেরোয় আসবে। এটা হচ্ছে হাইড্রোলিক টেস্টিং এর মাধ্যমে করা যায়। তারপর আরো এক্সামিনেশন আছে, এসিএম ইমেজিং করা যেতে পারে, স্ক্যানিং করা যেতে পারে। তো বিভিন্ন রকম ইলেকট্রনিক স্ক্যানিং আছে, ওগুলো করে যে ইন্টারনাল লিকেজ থাকে যদি সেগুলো আইডেন্টিফাই করা যায়, যেগুলো হচ্ছে খালি চোখে দেখা যায় না। কিন্তু আমরা পুরাপুরি ইকুইপমেন্টটাকে কোনোভাবে ডিসমেন্টেল করব না, বা কোনোভাবে হচ্ছে ওর পার্টস কেটে নিব না, বা কোনো ছিদ্র করবো না, বা অন্য কোনো কিছু করবো না। এমন ভাবে করতে হবে যাতে কোনো হচ্ছে এখানে কোনো মানে ডিস্ট্রাকশন না হয়, বাট হচ্ছে ইউ ক্যান আইডেন্টিফাই দ্য হোল হোল ফিচার অর এনি টাইপ অফ হচ্ছে পোর্স, ওইগুলো করা যায়। এগুলো নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন। অনেক ধরনের রুলস আছে, আমরা কিছু রুলস হচ্ছে লাস্টের দিকে দেখবো। তারপর হচ্ছে 6 নাম্বার কোডে বলছে রেকমেন্ডেশন রুল ফর দ্য কেয়ার এন্ড দ্য অপারেশন অফ দ্য হিটিং বয়লার। এটা কিন্তু কেয়ার এন্ড অপারেশন, অপারেশনাল প্রসিডিউর এটাতে। আমরা হিটিং বয়লারে দেখেছি হচ্ছে কনস্ট্রাকশন হয়েছে কার, কনস্ট্রাকশন হচ্ছে আপনার 4 নাম্বার কোড অনুসারে, বাট হচ্ছে অপারেশনাল প্রসিডিউর 6 নাম্বার কোডে। তারপর হচ্ছে পাওয়ার বয়লার্স এর হচ্ছে 7 নাম্বার কোডটা। 1 নাম্বারটা হচ্ছে পাওয়ার বয়লারের কনস্ট্রাকশন, 7 নাম্বার হচ্ছে পাওয়ার বয়লারের হচ্ছে আপনার ওই হচ্ছে মানে প্রসিডিওর, রেকমেন্ডেশন কিভাবে হচ্ছে ইউজ করবেন, কি কি কেয়ার নিতে হবে, কি কি হচ্ছে ক্লিনিং প্রসিডিওর গুলা কি, ওগুলোর মধ্যে থাকবে। এরপরে হচ্ছে যেটা আমরা বললাম 8 নাম্বার রুল, যেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, রুল ফর কনস্ট্রাকশন অফ দ্য প্রেসার ভেসেল। তো প্রেসার ভেসেলের মধ্যে আবার ডিভিশন 3টা আছে, ডিভিশন 1 টু 3। তো হচ্ছে আমার যে হচ্ছে 3 নাম্বার ডিভিশন হচ্ছে এগুলো অল্টারনেটিভ, মেইনটা হচ্ছে ডিভিশন 1। এইটা হচ্ছে মেইনলি সবাইকে কভার করে থাকে আর কি, যত কেমিক্যাল প্ল্যান্টের ভেসেল আছে ডিভিশন 1 এ পড়ে। কিছু যদি ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হয় ইন দ্যাট কেস আমরা হচ্ছে অল্টারনেটিভ রুলে যাই আর কি। এই দুইটার মধ্যে হচ্ছে সবকিছু কভার হয়ে যায় আর কি। কোরোসিভ এনভায়রনমেন্ট থাকলে কিরকম হবে, বা আমার যদি থাকে আপনার জ্যাকেটিং সিস্টেম থাকে তাহলে কিরকম হবে, এই ডিভিশন 1 এন্ড ডিভিশন 2 দুটো দিয়ে কভার হয়ে যায়। ডিভিশন 2টা হচ্ছে একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে একদমই যদি হাই প্রেসার ভেসেল হয়, অনেক বেশি প্রেসার সিস্টেম থাকে,
ইন দ্যাট কেস হচ্ছে আপনার দেখা যায় হচ্ছে এটা ইউজ করা হয় ডিভিশন ট্রি, যেমন অ্যামোনিয়া স্টোরেজ, যেটা হাই প্রেশার লিকুইফ্যাকশন টেকনোলজি, সেখানের জন্য অ্যামোনিয়া স্টোরেজের জন্য দেখা যায় ডিভিশন ট্রি ইউজ করতেছি। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট 9 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়েল্ডিং এন্ড ব্রেজিং কোয়ালিফিকেশনস। ওয়েল্ডিং গুলো কিভাবে করা হবে যখন এনি টাইপ অফ হচ্ছে আপনার জয়েন্টিং সিস্টেম করা হয়, সেটা হচ্ছে এটা মেনটেন করতে হবে। এটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে বায়োরিয়েক্টরের জন্য 10 নাম্বারটা, এটা লাল কালার করে দেওয়া আছে। ফাইবার রেইনফোর্স প্লাস্টিক ভেসেল, এটা নরমালি হচ্ছে বায়োরিয়েক্টর গুলা, মানে বায়োকেমিক্যাল যে রিয়েক্টর গুলো ইউজ করি সেটা নরমাল রিয়েক্টর গুলোর মতো না, এবং খুব বেশি প্রেসারও থাকে না, ফার্মেন্টার টাইপ আর কি, বেসিক্যালি হচ্ছে ফার্মেন্টার্স। তো ফার্মেন্টার্স এর জন্য প্লাস্টিক লাইনিং থাকে অনেক সময়, যেহেতু হচ্ছে মাইক্রোবিয়াল কন্টামিনেশন হতে পারে, কোরোশন হতে পারে, ওদের জন্য হচ্ছে এই হচ্ছে 10 নাম্বার রুলসটা। 11 নাম্বার রুল ফর সার্ভিস ইন্সপেকশন অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার কম্পোনেন্ট, রুলস ফর কনস্ট্রাকশন এন্ড কন্টিনিউয়াল সার্ভিস অফ দ্য ট্রান্সপোর্ট ট্যাঙ্ক। ট্রান্সপোর্ট ট্যাঙ্ক গুলা কোনগুলা বলতে পারবেন কেউ? স্যার ওই যে গাড়িতে যেগুলো থাকে ওই যে হুম, অয়েল ট্যাঙ্কার অয়েল গুলো। ট্যাঙ্কার। হ্যাঁ, ওয়েল ট্যাঙ্কার গুলা এগুলা। এবং হচ্ছে সি পোর্টের মাধ্যমে যে হচ্ছে এলএনজি ইম্পোর্ট করা হয়, সি ভেসেল, তাই না, এলএনজি ইম্পোর্ট করা হয়, তারপর হচ্ছে আপনার ওয়েল ইম্পোর্ট করা হয়, ওগুলা ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য। তো এই হচ্ছে কোড এন্ড স্ট্যান্ডার্ড গুলা, এটা কিন্তু একটু কষ্ট করে মনে রাখা উচিত। মানে 8 নাম্বার হচ্ছে 8 নাম্বারে কি আছে বা হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলা ওইগুলো বলে দিছে, যেমন হচ্ছে যদি আসমে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোডে 10 নাম্বার হচ্ছে কোডটা কি, সেটা হচ্ছে ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক ভেসেল গুলার জন্য। বা কোন মানে ওরকম একটা মানে ইয়ে আছে, আমি হচ্ছে একটা ফার্মেন্টার ডিজাইন করতে চাই, আমার কোন হচ্ছে কোড এন্ড স্ট্যান্ডার্ড ফলো করা উচিত, সেটা হচ্ছে আসমে বয়লার এন্ড প্রেসার ভেসেলে 10 নাম্বার কোড। এভাবে হচ্ছে ছোটখাটো প্রশ্ন আসতে পারে আর কি, মানে খুব ছোট আর কি, একটু 2 নাম্বার 3 নাম্বারের জন্য আর কি। তো এই হচ্ছে কোডের জিনিসটা আর কি। এখন অ্যাডভান্টেজ অফ ডিজাইনিং টু কোড, আমরা কোড কেন মেনে চলবো, এখানে হচ্ছে অনেকগুলা ইয়ে দেওয়া আছে, কি বলে হচ্ছে ইয়ে দেওয়া আছে আর কি, মানে হচ্ছে অ্যাডভান্টেজেস দেওয়া আছে। কোড গুলো অবশ্যই মেনে চলতে হবে, অ্যাডভান্টেজ বলে কোনো কিছু নাই। মানে আপনাকে যদি হচ্ছে কোনো কিছু ইম্পোর্ট করতে হয় বা কোনো কিছু বিক্রি করতে হয়, সাপোজ লাইক ইউ আর দ্য ম্যানুফ্যাকচারার অফ প্রেসার ভেসেল ট্যাঙ্ক, ট্যাঙ্ক সিস্টেম, প্রেসার ভেসেল সিস্টেম, ওর হচ্ছে হিট এক্সচেঞ্জার, এরকম। তো মনে করেন আপনার হচ্ছে বিক্রি করতেছেন, আপনার এখানে কোনো অ্যাডভান্টেজ বলে কোনো কিছু না, আপনাকে অবশ্যই সেটা মেনটেন করে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে বায়ার এটা আপনার কাছ থেকে কিনবে না। তারপরেও হচ্ছে এখানে দেখি কি কি লেখা আছে। দ্য কোড ইজ এ কনসেনসাস বেস্ট প্র্যাকটিস, মানে এটা হচ্ছে কনসেনসাস, মানে কনসেনসাস অর্থটা কি বলেন তো? কনসিয়াসনেস। না, কনসেনসাস হচ্ছে, মনে করেন এই যে আপনারা সিআর মানে মানে একটা ডিসকাশন ওপেন করলেন ক্লাসে, এখন সবাই মিলে এগ্রি করলো হ্যাঁ আমরা সিট দিব না, এই যে হচ্ছে একটা সবাই মিলে এগ্রি করলেন, এখানে কেউ ইয়ে নাই, সেটাকে আমরা কনসেনসাস বলি। মানে সবাই এগ্রি করেছেন এবং সবাই মানে মেনে চলবেন, এরকম হলে সেটাকে ওই জিনিসটাকে কনসেনসাস বলি আর কি, এগ্রিমেন্ট আর কি, কাইন্ড অফ এগ্রিমেন্টের অল্টারনেটিভ। তো বাট এটা হচ্ছে মেনে চলতে হয় আর কি, এগ্রিয়েবল এগ্রিমেন্ট। তো এটা হচ্ছে মেনে বেস্ট চলে না তো প্র্যাকটিস। স্যার। হুম, কি কি বললেন বুঝিনি। বললাম স্যার এরকম খুব কম হয়। এটা হচ্ছে হ্যাঁ, মানে হচ্ছে কনসেনসাস ক্লাসে অবশ্য কখনোই মেনে চলবে না কেউ, কেউ না কেউ হচ্ছে ঝগড়া করাবে, তো এটা স্বাভাবিক জিনিস। তো এটাই, কিন্তু হচ্ছে যে ইন্টারন্যাশনাল কনসেনসাস আছে সেটা মেনে চলতেই হয়, ইন্টারন্যাশনাল কেউ মানে না, ইউ আর অলরেডি সিইং হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, সো হচ্ছে কেউ আসলে মানে না, বাট হচ্ছে এই যে কথার কথা আর কি, বইয়ে লেখা আর কি, ওই টাইপের আর কি। বাট হচ্ছে যেহেতু এগুলো কেনা বেচার জিনিস, এগুলো তো অবশ্যই মেনে চলতে হবে, নাহলে মানুষ কিনবে না। এটা হচ্ছে কথা, না মানলেও হচ্ছে সাথে একটা লোগো লাগাই দিব হচ্ছে যে এসটিএম কোড অনুসারে মেনে চলছি। বা হচ্ছে আমাদের দেশে যেটা হয় আর কি, বিএসটি এর অনুমোদন নাই কিন্তু সব জায়গায় বিএসটি এর কোড লাগানো আছে আর কি। এই হচ্ছে কথা আর কি। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আর এটা হচ্ছে ওটা তো মেনে ফেলা। টাকা হইলেই স্যার পাওয়া যায় স্যার, বিএসটি মানে সিল স্যার। হ্যাঁ, কাইন্ড অফ। আর কিন্তু এই জিনিসগুলা যেটা হচ্ছে আপনি কয়েক কোটি ডলার দিয়ে কিনে নিয়ে আসবেন, কয়েক মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসবেন, ওটা ততটাই হচ্ছে সতর্ক হতে হবে যখন হচ্ছে আমরা ইয়ে করবো আর কি, ইন্সপেকশন করবো বা হচ্ছে ডিলারের সাথে হচ্ছে ভেন্ডরের সাথে কথা বলবো। তো এটাই বললাম, কনসেনসাস প্র্যাকটিস মানে ম্যানুফ্যাকচারারও এখানে এগ্রি করছে, কাস্টমার এগ্রি করছে, এবং কাস্টমার যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারাও হচ্ছে এগ্রি করছে, তো এর জন্য হচ্ছে এটা একটা মানে কনসেনসাস বলতেছে আর কি, বেস্ট প্র্যাকটিস, সবাই হচ্ছে এ করবে। মনে করেন আপনি হচ্ছে একটা প্রেসার ভেসেলের হচ্ছে ইন্স্যুরেন্স করলেন, সেটা হচ্ছে কদিন পরে ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে এটা গট এক্সপ্লোডেড। এখন ইন্স্যুরেন্স কোম্পানি এসে বলবে আপনারা তো হচ্ছে যখন বলেছিলেন ইন্স্যুরেন্স করেছিলেন তখন বলেছিলেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেছেন, কিন্তু আলটিমেটলি আপনারা পরে ইন্সপেকশন করে দেখলো আপনারা হচ্ছে এসটিএম ম্যানুয়াল হচ্ছে ফলো করে ওটা কনস্ট্রাকশন হয়নি, ওরা ইন্স্যুরেন্স দিবে না, ইন্স্যুরেন্স ক্লেম হচ্ছে ডিনাই করে দিবে। তো এই জিনিসটা এর জন্য করা হয়, মানে সবাই যাতে হচ্ছে একটা সেম লাইনে থাকে, এর জন্য হচ্ছে অলওয়েজ কোড প্র্যাকটিস করা উচিত, নিজের ইচ্ছা মতো না। তো একটা যদি বেসিক কোড অ্যাপ্লাই করি,
ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ঝামেলা করবে না, বা কাস্টমাররা হচ্ছে এগ্রি থাকবে। তবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেফটি। কোড গুলা অবশ্যই সেফটি প্রটোকল মেনটেন করেই হচ্ছে ডিজাইন করা। তো আপনি যখন কোড গুলা হচ্ছে মানে কোড গুলা হচ্ছে ফলো করে হয় নিউ ডিজাইন সিস্টেম, তখন অবশ্যই সেফটি কনসিডারেশন গুলো অলরেডি ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, সো হচ্ছে আলাদা তেমন হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা করতে হয় না। তারপর হচ্ছে এটা ইউজুয়ালি রিকোয়ার্ড বাই ল, মানে এটাই তো বললাম, মানে হচ্ছে এটা ল হয়ে গেছে এখন, বেসিক্যালি সব জায়গাতে হচ্ছে এসটিএম কোড হচ্ছে মেনে চলতে হয়, সো এটা হচ্ছে সবাইকে করতে হবে। ওভারসি আমেরিকা থেকে ইম্পোর্ট করেন, ওরা এসটিএম এর সাথে কম্পাইল করবে, নর্মালি ঝামেলা করে জার্মানরা আর কি। তো জার্মান এন্ড চায়না ওদের হচ্ছে আলাদা আলাদা কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে, তখন ওগুলো হচ্ছে মিলাইতে হচ্ছে সবচেয়ে কষ্ট হয় আর কি। তারপরে হচ্ছে ওদের যে হচ্ছে জার্মান কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে বা ব্রিটিশ কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে এসটিএম এর সাথে কম্পাইল করেই দেন এগ্রি করা হয়, না আমি তোমার কাছ থেকে কিনবো। যদি হচ্ছে খুব ওয়াইড ভ্যারিয়েশন আছে, ইন দ্যাট কেস হচ্ছে নেওয়া হয় না। যেমন জাপানিজ কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে, বা জাপানিজ হচ্ছে কোড এন্ড স্ট্যান্ডার্ড গুলো এসটিএম এর সাথে কম্পাইল করাই আছে আর কি। এটা বললাম যে কোডস আর অফেন অ্যাপ্লাইড ইভেন ফর দ্য ভেসেল দ্যাট নট রিকোয়ার কনস্ট্রাকশন অফ দ্য কোড, মানে সবগুলোর জন্য এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে গেছে আর কি, এটাই কথাবার্তা আর কি। তো এটা অনেক সময় আসে যে why we should follow the code and standard when designing any type of reactor or any type of pressure vessel, এটা অনেক সময় প্রশ্নে আসে। তো এটা আসলে পারবেন না, লিখতে পারবেন না? ইনশাআল্লাহ। আশা করা যাচ্ছে। তো আসমে বলেন প্রেসার ভেসেল কোড সেকশন 8 এর যে ডিভিশন গুলো আছে, এই যে আমরা একটু আগে দেখে আসছি ডিভিশন 1 এন্ড ডিভিশন 2, ওর মধ্যে হচ্ছে একটু জিনিস আছে, মানে কখন কোনটা ফলো করব। এই যে ডিভিশন 1 যদি আমরা বলি, rigorous analysis of the local thermal and fatigue stresses are not required, মানে ডিভিশন 1 এ প্রথমেই থার্মাল এন্ড ফ্যাটিক স্ট্রেসের যেগুলো আছে, মানে হচ্ছে অপারেশনাল প্রসিডিউরের কারণে 300 ডিগ্রি 500 ডিগ্রি কারণে কি হতে পারে সেটা প্রথমেই লাগে না। এখানে আমি দাগায় রাখছি ইম্পর্টেন্ট জিনিসগুলো, মানে আমি যখন আন্ডারগ্রেডে পড়ছি আর কি, যেভাবে মুখস্থ করছি ওগুলো দাগানোই আছে, সো এগুলো আমার আন্ডারগ্রেডের স্লাইড আর কি, এর জন্য আমি দিয়ে দিচ্ছি, সো আপনাদের জন্য একটু একটু সুবিধা হবে। সেফটি থ্যাংক ইউ স্যার। ফ্যাক্টর সেফটি ফ্যাক্টর হচ্ছে ডিভিশন 1 এ 3.5 রাখা হয় অলওয়েজ। এই সেফটি ফ্যাক্টর মানে কি, থিকনেস যদি হচ্ছে সাপোজ লাইক, মানে প্রেসার আপনার অপারেট করতেছে হচ্ছে মনে করেন আপনার মানে 10 psi তে অপারেট করতেছেন, ওইটাতে সেফটি ফ্যাক্টর যেটা অপার প্রেসার ডিজাইন করা হয়, আমরা হচ্ছে নতুন সেফটি ফ্যাক্টর হচ্ছে এই যে এই সিস্টেমের জন্য 3.5 টাইমস অফ অপারেটিং প্রেসার ওইটাতে হচ্ছে করি, যাতে হচ্ছে অনেক বেশিও যদি কোনো কারণে যদি হচ্ছে 2 গুণ বেড়ে যায় প্রেসার বা এনি ইনসিডেন্ট, এটা যাতে হচ্ছে ফেল না করে, সিস্টেমটা যাতে ফেল না করে, এর জন্য হচ্ছে সেফটি ফ্যাক্টর নেওয়া হয়। তবে এই ডিভিশন 1 এ সেফটি ফ্যাক্টর হচ্ছে 3, কিন্তু ডিভিশন 2 তে সেফটি ফ্যাক্টর সরি 3.5, আর ডিভিশন 3 তে সেফটি ফ্যাক্টর কিন্তু 3 এগেইনস্ট টেনসাইল ফেইলিওর। কারণ ডিভিশন 1 এ প্রথমেই দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে requires more analysis than division 1, more inspection but allows thinner wall vessel। কারণ থিনার ওয়াল ভেসেল ও কিভাবে প্রোভাইড করে, এই যে আমরা বললাম আমরা প্রথমে এখানে হচ্ছে ফ্যাটিক রেজিস্ট্যান্স লোকাল থার্মাল রেজিস্ট্যান্স এগুলো না কনসিডার করি হচ্ছে 3.5 সেফটি ফ্যাক্টর দিয়ে দেয়, যে কাজ কম করব সেফটি ফ্যাক্টর অনেক বিশাল দিয়ে দিলাম। কিন্তু যখন হচ্ছে যে একটু ডিটেল অ্যানালাইসিস করেন তখন অনেকগুলো ফ্যাক্টরাল চেঞ্জ হয়ে আসে, মানে একটু কমায় নিয়ে আসলে হবে, বা হচ্ছে এটা উইথস্ট্যান্ড করতে পারবে। যখন আলাদা হচ্ছে এই কথাগুলো নিয়ে আসবেন, ডিটেল অ্যানালাইসিস গুলো করবেন, তখনই হচ্ছে সেফটি ফ্যাক্টর কমায় দেওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। তো ওই সেফটি ফ্যাক্টর যখন কমায় দিবেন এমনি হচ্ছে এটা থিন হয়ে যাবে ওয়াল, যেটা আমরা দেখতেছি এটা 3 হচ্ছে সেফটি ফ্যাক্টর ছিল, কিন্তু হচ্ছে এটার জন্য 3.5। তারপর হচ্ছে এখানে একটা মেইন হচ্ছে ডিফারেন্স হচ্ছে, এটা দেখেন লিমিটেড টু ডিজাইন প্রেসার বিলো 300 psi, এই 3000 psi চেয়ে যদি কম হয়, ইন দ্যাট কেস ডিভিশন 1 হচ্ছে মেনটেন করা যাবে। হ্যাঁ, এত ডিটেল অ্যানালিসিস দরকার নাই, সেফটি ফ্যাক্টর 3 বসায় দাও, ওইটা করলেই হচ্ছে হয়ে যাবে ওরকম টাইপ। কিন্তু যখন বললাম হচ্ছে আমরা এটা হচ্ছে লো টেম্পারেচার জন্য, বাট হচ্ছে এই যে ডিভিশন 2 সেটা হচ্ছে 900 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত রেঞ্জ করতে পারে। আমরা আরেকটা দেখছিলাম না ডিভিশন 3, একদম বেশি হাই প্রেসারের জন্য, ওইটা হচ্ছে তখন ডিভিশন 3 তে চলে যায়। এই যে মোর ইকোনমিক্যাল ফর হাই প্রেসার ভেসেল বাট ফিউর ফেব্রিকেশন অ্যাভেলেবল, এটার রেঞ্জ দেখেন কত, 10,000 psi। আর ডিভিশন 1 এর হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা হচ্ছে বলছে ওই স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি 300 psi পর্যন্ত চলতে পারে আর কি। তো যদি আমি একটা সিনারিও দিয়ে দিই যে আমার এমন একটা হচ্ছে প্রেসার ভেসেল ডিজাইন করা উচিত, তো প্রেসার ভেসেলের হচ্ছে এই কন্ডিশন, এত ডিগ্রি পিএসআই তে এত ডিগ্রি সেন্টিগ্রেডে রান করবে এবং এত পিএসআই পড়বে, অমুক তমুক হয়, আমার কোন কোড ফলো করা উচিত, তাহলে হচ্ছে এটা হচ্ছে একদম জাস্টিফাই করে লিখতে পারবেন না যে ডিভিশন 1 ইউজ করবো না ডিভিশন 2? ইনশাআল্লাহ। হুম। আপনারা যে ক্লাস যারা করতেছেন তারা হচ্ছে পরীক্ষা ঠিকই ভালো করবেন, মানে হচ্ছে যে আমি অধিকাংশ প্রশ্ন বলেই দিই, মানে হচ্ছে এটা যদি আসে ওরকম যদি আসে সেরকম যদি আসে তাহলে কিরকম হয়। লাস্টে যদি সব জমায়ে রাখি যে লাস্টে দেখবো লাস্টে করবো, তখন আর মাথায় এত কিছু থাকে না।
তখন হচ্ছে এই ঝামেলাগুলো হয়। বাট হচ্ছে আমি আন্ডারগ্রেডে কখনো হচ্ছে অনলাইন ভিডিও ক্লাস দেখতাম না, যেগুলো অনলাইন থাকতো, বা ইউটিউবে ভিডিও দেখতাম না, এটা হচ্ছে আমি পারতাম না আর কি। আমি ক্লাস করতাম, চোথা লিখতাম অতটুকুই, আর বই পড়তাম। আর মানে হচ্ছে আমি হচ্ছে ভিডিও দেখে কখনো লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, এরপরে যেটা ভেসেল স্পেসিফিক্যালি এক্সপ্লোডেড বাই আসিং বয়েল এন্ড প্রেসার ভেসেল কোড ডিভিশন 1। ডিভিশন 1 এবং 2 যারা কভার করে, তার বাইরেও হচ্ছে কিছু স্পেশালিটি মানে ইয়ে আছে, মানে হচ্ছে এক্সাম্পল গুলো আছে যেগুলো হচ্ছে মেনে চলা উচিত। এখানে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে যে কি কি ধরনের ইয়ে করতে হবে। আমি কিছু দাগায় রাখছি, এটা হচ্ছে ফর ক্লারিফিকেশন আর কি। তারপর এখানে বললো ভেসেল উইদিন দ্য স্কোপ অফ দ্য আদার সেকশন অফ বয়েল এন্ড প্রেসার ভেসেল কোড, ফর এক্সাম্পল পাওয়ার বয়লার। এটা আমরা প্রথমে ডিসকাস করে আসছি আর কি, ওগুলো একটু আবার কথা বলা। যেমন পাওয়ার বয়লার ডিজাইন করলে অবশ্যই আমি হচ্ছে আজকে বয়েল এন্ড প্রেসার ভেসেল কোড 8 ইউজ করবো না, আমরা পাওয়ার বয়লার হলে সেকশন 1 চলে যাবে, এটা আমরা বলেই আসছি। ফাইবার রেইনফোর্সড ভেসেল হচ্ছে সেকশন 10 বায়োরিয়েক্টরের জন্য, ট্রান্সপোর্টিং এর জন্য হচ্ছে সেকশন 13, এগুলো আমরা আগে পড়ে আসছি। ফায়ার প্রসেস টিউবুলার হিটার ওদের জন্য আলাদা হবে। পাইপিং সিস্টেমের জন্য এস আসমে B31.3 ইউজ করতে হবে। আমি পাইপিংটা হচ্ছে আপনাদের পড়াবো, তখন হচ্ছে ওগুলা ডিটেলস থাকবে আর কি। এইটা হচ্ছে এগুলা দিছে আর কি, লিস্ট দিছে। কখন আমরা মানে আসমে ভেসেল গুলো অনেক ধরনের প্রেসার ভেসেল থাকে, কিন্তু ওগুলো হচ্ছে ডিভিশন 1 এর আন্ডারে পড়ে, ওই এক্সাম্পল গুলো এখানে দিছে আর কি। তো এখানে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেখানে হচ্ছে অন্য মানে হচ্ছে সেকশন গুলো ইউজ করতে হবে। এটা আমরা একটু প্রথমে বলে আসছি, এটা জাস্ট একটা রিডিং দিলেই হয়ে যাবে আর কি। যেমন ভেসেল কন্টেনিং ওয়াটার এট লেস দেন 3 psi, যে 2 মেগাপাস্কেল এন্ড লেস দেন 90 ডিগ্রি ফারেনহাইট, ওটার জন্য হচ্ছে ডিভিশন 8 ইউজ করবো না, অন্য ডিভিশনে যেতে হবে। তারপরে এখানে বললাম প্রেসার প্রেসার ভেসেল ফর হিউম্যান অকুপেন্সি, এটা তো জীবনে আমরা হচ্ছে আসলে বয়লার প্রেসার ভেসেল ইউজ করবো না, ওই প্রেসার ভেসেলের হচ্ছে মানুষ ঢুকবে বা ইয়ে করবে, সেটার জন্য ইউজ করা যাবে না। তারপর বললাম এখানে আরেকটা আছে ভেসেল অফ ইন্টারনাল ডায়ামিটার আর হাইট লেস দেন 6 ইঞ্চি, এটা অনেক ছোট, মানে এত ছোট সিস্টেমের জন্য আসলে বয়লার প্রেসার ভেসেল সেকশন 8 ইউজ করা যাবে না। এইভাবে আর কি অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো আসমে এই যে আমরা বললাম বিএসটি এর লোগো লাগাই দিলাম, হচ্ছে ওটা মানছে কিনা বা কি আসে বিষয়। তো আসমে যদি হচ্ছে কোড এন্ড স্ট্যান্ডার্ড যদি মেনে চলে কোনো একটা ডিজাইন মানে প্রেসার ভেসেল ডিজাইন করা হয়, তখন এরকম একটা স্ট্যাম্প লাগায় দেওয়া হয় আর কি। তো এখানে অনেকগুলা হচ্ছে নেম এন্ড টেমপ্লেট আছে, কোনটার সময় এই যে নেম অফ ম্যানুফ্যাকচারার থাকবে, কে বানাইছে, কত পিএসআইজি, কত ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ওয়ার্কিং প্রেসার দেওয়া আছে, মিনিমাম ডিজাইন মেটাল টেম্পারেচার দেওয়া আছে, ম্যানুফ্যাকচারার সিরিয়াল নাম্বার থাকবে ওই ভেসেলটার। তারপর হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে কত কত সালে বানাইছে, ইয়ার বিল্ড, সেটা হচ্ছে থাকবে। তারপর হচ্ছে ওয়েল্ডিং সম্পর্কে থাকে, ডাব্লিউ থাকে, যদি হচ্ছে ডাব্লিউ লেখা থাকবে আর কি। যদি হচ্ছে এটা আর্ক বা গ্যাস ওয়েল্ডেড হয় পুরো সিস্টেমটা, তখন আরটি হচ্ছে রেডিওগ্রাফ, এটা হচ্ছে রেডিওগ্রাফ হচ্ছে একটা টেস্টিং মেথড আর কি, যে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং মেথড, সেটা আমরা একটু পরে দেখবো আর কি। পোস্ট ওয়েল্ড হিট ট্রিটেড, এটা হচ্ছে ওয়েল্ডিং করছি কিন্তু হিট ট্রিটমেন্ট দিয়ে, মানে হচ্ছে আপনার ওয়েল্ডিং করে তারপর হচ্ছে হাই টেম্পারেচার লো টেম্পারেচার নিয়ে গেছি, কিছু হিট ট্রিটমেন্ট প্রসিডিওর থাকে ফিশার গুলা দূর করার জন্য। তো এইগুলা লেখা থাকবে, যেমন ডাব্লিউ লেখা থাকলে এটা আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আর্ক ওয়েল্ডেড করে ডিজাইন করছে। যদি আরটি লাগে লাগে তাহলে বুঝবো এটা রেডিওগ্রাফিক টেস্টিং করে হচ্ছে করা হয়েছে। এসটি যদি লেখা থাকে তার মধ্যে হচ্ছে ওয়েল্ডিং করেও কিছু হিট ট্রিটমেন্ট করা হচ্ছে, হালকা হিটেড করা হচ্ছে, যাতে করে হচ্ছে সঠিকভাবে ওই আপনার ইররেগুলারিটিস গুলা বা স্ট্রেস কোরোশন ক্র্যাকিং এর যে হচ্ছে ইয়ে থাকে, মানে হচ্ছে আপনার ইন্টারগ্রানুলার পার্ট গুলা থাকে, সেগুলো মিশে যায় আর কি। আদার রিলেটেড কোড গুলো আছে। স্টোরেজ ট্যাঙ্কের জন্য কিরকম করা উচিত, এটা হচ্ছে বয়লার প্রেসার ভেসেল কোড অনুসারে না, স্টোরেজ ট্যাঙ্ক গুলা এপিআই স্ট্যান্ডার্ড 620 ইউজ করি। যেমন হচ্ছে আপনার মানে ইয়ের স্টোরেজ ট্যাঙ্ক হতে পারে, সেটা হচ্ছে আপনার ওই যে ইয়ের কথা বললাম, ওই যে ওয়েল স্টোরেজ ট্যাঙ্ক হতে পারে, তো এপিআই ইউজ করি। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, এপিআই আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, ওদের জন্য ইউজ করা হয় কি, এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কের জন্য। ফিটিংস গুলা আসমে ইউজ করি, বাট হচ্ছে ওদের বি বি কোড গুলা ইউজ করি। তো হচ্ছে ওটা বিভিন্ন রকম ফিটিং ফ্ল্যাঞ্জেস ওদের জন্য হচ্ছে ইয়ে করি, যেমন ওয়েল্ডিং এর জন্য কিরকম হবে, সকেটের জন্য কিরকম কোড হবে, সেটা হচ্ছে ফিটিংস গুলার জন্য। পাইপিং এর জন্য এটা আমরা একটু কিছুক্ষণ আগে বলে আসছি যে ডিফারেন্ট পাসমে কোড ইউজ করা হয় পাইপিং সিস্টেম ডিজাইন করা। প্রসেস পাইপিং নরমালি পড়ে B16.3। আর হিট এক্সচেঞ্জার আমরা খুব ভালো করে জানি টেমা শিট, তাই না, টেমা শিট ফিল আপ করতে হয়। জি স্যার। এটার ফুল ফর্ম কি টেমা শিটের? মনে নাই স্যার। এগুলো বোর্ড ভাবে জিজ্ঞেস করবে, টিউবুলার এক্সচেঞ্জার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, এগুলো চাকরি পরীক্ষা তো আছে অনেক সময়।
ভাইভাতে জিজ্ঞেস করে যে টেমা বলতে কি বুঝি, আসমে বলতে কি বুঝি, এপিআই স্ট্যান্ডার্ড কি, এসব জিজ্ঞেস করতে থাকে আর কি। তো হিট এক্সচেঞ্জার অলওয়েজ টেমা স্ট্যান্ডার্ড ফিল আপ করতে হয়, পাইপিং হচ্ছে আসমে, ফিটিংস হচ্ছে অলওয়েজ হচ্ছে আসমে B16.5 16.9 এইগুলা, এবং স্টোরেজ ট্যাঙ্ক গুলো এপিআই স্ট্যান্ডার্ড অনুসারে। বয়লার এন্ড প্রেসার ভেসেল কোড যেটা, সেটা হচ্ছে এএসটিএম, সরি আসমে হচ্ছে বয়লার এন্ড প্রেসার ভেসেল কোড বিপিএস সেকশন 8, এটা ইউজ করা হয় অলওয়েজ। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। এখন ভেসেলের জিওমেট্রি হচ্ছে কিরকম, ভেসেল নিয়ে একটু কথাবার্তা আর কি। এতক্ষণ কোড এন্ড স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বললাম, এখন হচ্ছে একটু ভেসেল নিয়ে কথাবার্তা বলি। তো ভেসেল দুই রকম হতে পারে, আপনার সিলিন্ড্রিক্যাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। তো ভেসেলে বিভিন্ন কম্পোনেন্ট দেওয়া আছে। এটা একটা হরাইজন্টাল ভেসেল, তাই না? এগুলাকে ডিক্যান্টার হিসেবে ইউজ করি আমরা নর্মালি সেপারেশনের জন্য, ওয়েল ওয়েল সেপারেশন, ওয়েল লিকুইড লিকুইড সেপারেশনের জন্য। তো নজল থাকে, এটা অ্যাক্সেসরিজ গুলো দেওয়া আছে আর কি। তো এগুলাকে শ্যাডেল সাপোর্ট বলি, শ্যাডেল সাপোর্ট। ফিক্সড টাইপ শ্যাডেল সাপোর্ট হচ্ছে স্লাইডিং হতে পারে, ফিক্সড হতে পারে। তারপর হচ্ছে স্কার্ট সাপোর্ট, নরমালি হচ্ছে যে ইয়েগুলার জন্য ডিস্টিলেশন কলাম, তারপর হচ্ছে আপনার অ্যাবজর্বার, ডিজর্বার, এগুলোর জন্য নরমালি স্কার্ট সাপোর্ট মানে স্কার্ট সাপোর্ট ইউজ করা হয়। শ্যাডেল সাপোর্ট হয় হিট এক্সচেঞ্জারের জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয়, শ্যাডেল সাপোর্ট হিট এক্সচেঞ্জার গুলার জন্য। তারপর অনেক সময় বয়লারের জন্য ইউজ করা হয়, যেটা হচ্ছে হরাইজন্টাল বয়লার, ওদের জন্য শ্যাডেল সাপোর্ট ইউজ করা হয়। নরমালি ভার্টিক্যাল যেগুলো থাকে সেগুলোর জন্য স্কার্ট সাপোর্ট, আর হরাইজন্টাল যেগুলো থাকে ইকুইপমেন্ট বা ভেসেল, সেগুলোর জন্য হচ্ছে শ্যাডেল সাপোর্ট ইউজ করা হয়। আর অনেক ধরনের সাপোর্ট সিস্টেম আছে। তারপর হচ্ছে এই হচ্ছে কথা আর কি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল হরাইজন্টাল কথা বললাম। তারপর হচ্ছে সুয়েস্ট ভেসেল, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ। এটা নরমালি হচ্ছে এই যে ইয়েগুলা মানে কি বলে ডিস্টিলেশন কলাম গুলো এরকম হয় আর কি। এটার কোনো কনস্ট্যান্ট ডায়ামিটার নাই, বিশেষ টাইপের হচ্ছে কনস্ট্যান্ট ডায়ামিটার নাই। যেমন এখানে হচ্ছে এরকম, এটার একরকম ডায়ামিটার, ওপেনিং এ একরকম ডায়ামিটার, এরপর হচ্ছে আরেক রকম ডায়ামিটার। এটা হচ্ছে কুলিং, যেটা হচ্ছে কুলার ইউজ গুলো করা হয় নরমালি হচ্ছে লার্জ কুলিং ইয়ে গুলার জন্য, ওয়াটার ডিপ কুলিং এর জন্য, তখন এরকম ভেসেল ইউজ করা যেতে পারে। সেপারেটরের জন্য করা যেতে পারে, ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটি আর কি, কিরকম আমরা চাচ্ছি সেটা হচ্ছে ডিপেন্ড করে। যে ভেসেলের কম্পোনেন্ট আমরা বললাম শেল, শেল মানে হচ্ছে আউটার শেল, এই সবগুলো হাবিজাবি। হেড বললাম, এই যে একটু আগে ক্লাসিফিকেশন গুলো আছে, যে হেড এর পার্ট, এই যে উপরের পার্ট, এটা বিভিন্ন রকম হেড হতে পারে। এটা ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে আপনার স্ফেরিক্যাল হেড হতে পারে, ইলেকট্রিক্যাল হেড হতে পারে, তারপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল হেড হতে পারে, অনেক রকমের হেড থাকতে পারে আর কি। যেমন এটা হরাইজন্টালের জন্য হেড হচ্ছে যে এটা হেমিস্ফেরিক্যাল হেড হতে পারে। তারপর হচ্ছে নজেল বললাম, নজেল দিয়ে হচ্ছে ইনপুট আউটপুটের জন্য নজেল গুলো অ্যাড করা হয়, হরাইজন্টাল বলি ভার্টিক্যাল বলি সবগুলোর জন্য নজেল থাকবে। তারপর সাপোর্ট থাকবে, সাপোর্টের কথা তো বললাম, স্কার্ট সাপোর্ট, তারপর হচ্ছে আমরা শ্যাডেল সাপোর্ট এগুলোর কথা বললাম। ফিক্স সাপোর্ট হতে পারে। ভেসেল ইন্টারনালি কি থাকে, প্যাক বেড রিয়েক্টরের জন্য ডিস্টিলেশন কলামের ভিতরে ট্রে থাকতে পারে, তাই না? ট্রে গুলা থাকবে, তারপর হচ্ছে এগুলা থাকবে, এগুলো সব হচ্ছে থাকতে পারে ইন্টারনালে। এই যে ভেসেল সাপোর্ট নিয়ে আমরা হচ্ছে কথা বললাম, ভেসেল সাপোর্ট হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট, ভেসেল সাপোর্টটা অনেক সময় অনেক প্রশ্ন আসে এখান থেকে। তো এই জিনিসগুলো জানতে হবে, ভেসেলের সাপোর্ট ডিজাইনও আসে, তো হচ্ছে টাউলারের বইয়ে অনেকগুলো ডিজাইন কনসিডারেশন গুলো আছে, কিভাবে কিভাবে ডিজাইন করব। তো আমি আশা করবো আপনারা হচ্ছে ওই মানে টাউলারের বইটা হচ্ছে পড়বেন, মনে থাকে যাতে অ্যাটলিস্ট যখন ডিজাইন করবেন আর কি। তো এখানে আমরা সাপোর্টের জন্য যে কথাগুলো বললাম, মানে আমি হচ্ছে ওই ইয়ে থেকে প্রশ্ন দিব না, আমি স্লাইডে এখানে যা যা আছে অনেক বাংলা আছে, এগুলো পড়লেই হবে যা পড়াবো আর কি। কিন্তু হচ্ছে আপনাদের ডিটেলস ডিজাইন যখন করতে হবে, ম্যাথমেটিক্যাল ডিজাইন ক্যালকুলেশন, তখন কিন্তু ওই বইগুলো দেখতে হবে, ওখানে ডিটেলস আছে আর কি কিভাবে করব। তো ভেসেল সাপোর্ট আমরা কি বললাম, স্কার্ট সাপোর্ট, স্কার্ট সাপোর্ট আছে, আমরা ডিটেলস এগুলো পড়বো কোনটা কি ধরনের সাপোর্ট। তারপর ব্র্যাকেট ও লাক্স সাপোর্ট আছে, শ্যাডেল সাপোর্ট আছে, লেগ সাপোর্ট আছে, 4 ধরনের সাপোর্ট থেকে প্রশ্ন মাস্ট আসবে, এটা আমি বলে দিলাম। তো স্কার্ট সাপোর্ট, ব্র্যাকেট বা হচ্ছে লাক্স সাপোর্ট, শ্যাডেল সাপোর্ট এন্ড লেগ সাপোর্ট, এগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের ভেসেলের জন্য সাপোর্ট করতে হয়। যেমন আমি দাগাই রাখছি এখানে, মিডিয়াম সাইজ প্রসেস ভেসেলের জন্য যেগুলোর হাইট টু ডায়ামিটার রেশিও সবগুলো ডিপেন্ড করে নরমালি হচ্ছে প্রসেস কন্ডিশন কিরকম আছে, ভেসেলের সাইজ কিরকম, সাইজ মানে হাইট টু ডায়ামিটার রেশিও, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হাইট টু ডায়ামিটার রেশিওটার উপর ভিত্তি করে করা হয় আর কি। তারপর ওরিয়েন্টেশন কিরকম আছে, ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল সেটার উপরে। তো মিডিয়াম সাইজ যেগুলো প্রসেস ভেসেল আছে, মিডিয়াম সাইজ বলতেছে হাইট টু ডায়ামিটার রেশিও যেগুলো হচ্ছে S/T, যেগুলো হচ্ছে আপনার 2 থেকে 3 এর মধ্যে, সেগুলোর জন্য হচ্ছে ব্র্যাকেট ও লাক্স সাপোর্ট, এগুলো হচ্ছে ছোট সাপোর্ট গুলোর জন্য নরমালি ইউজ করা হয়, ছোট টাইপ অফ ভেসেল গুলোর জন্য।
তো ব্র্যাকেট ও লাক্স সাপোর্ট গুলা ইউজ করব। হরাইজন্টাল যেগুলো ভেসেল আছে সেটা যে একটু আগে বললাম, হরাইজন্টাল ভেসেল হিট এক্সচেঞ্জার হতে পারে বা হরাইজন্টাল বয়লার হতে পারে, ওদের জন্য মাস্ট শ্যাডেল সাপোর্ট ইউজ করতে হবে, শ্যাডেল। তারপর হচ্ছে স্মল ভেসেল যেগুলো ক্যাপাসিটি 1 to 3 মিটার কিউব আছে, সেগুলোর জন্য লেগ সাপোর্ট দেওয়া যেতে পারে। এগুলো নর্মাল হচ্ছে বায়ো ফার্মেন্টার গুলোর জন্য, ফার্মেন্টার জন্য এগুলো ইউজ করা হয়। আর স্কার্ট সাপোর্ট যেটা, সেটা হচ্ছে একদম লার্জ ভেসেল গুলোর জন্য স্কার্ট সাপোর্ট ইউজ করা হয়। লার্জ সাপোর্ট মানে হচ্ছে আপনার ডিস্টিলেশন কলাম, তারপর হচ্ছে অ্যাবজর্বার, অ্যাবজর্বার এগুলো অনেক বড় বড় হয়, এগুলোর জন্য নর্মালি স্কার্ট সাপোর্ট করা হয়। তাহলে বুঝতে পারলাম কোন ধরনের সিস্টেমের জন্য কোন ধরনের সাপোর্ট সিলেকশন করতে হবে আমাদের। জি স্যার। ওকে, এখন একটু ডিটেলসে যাবো আর কি, কোনটা কিরকম দেখতে সেগুলো নিয়ে কথাবার্তা আর কি। তো ব্র্যাকেট সাপোর্ট যেটা, সেটা আমরা বললাম যে ভার্টিক্যাল ভেসেল গুলা যেগুলো হচ্ছে ছোট ভার্টিক্যাল ভেসেল, এটা নর্মালি হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক গুলোর মতো হতে পারে, বা হচ্ছে আমরা যেটা বললাম ফার্মেন্টার টাইপ হতে পারে, যেগুলো ছোট হাইট টু ডায়ামিটার রেশিও H/T, L/T বা H/T যেভাবে লিখেন না কেন, সেগুলো যদি হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে থাকে, H/T লেন্থ হচ্ছে ডায়ামিটার 2 গুণ বা সর্বোচ্চ 3 গুণ, ওরকম যদি হয় সেটার জন্য ব্র্যাকেট সাপোর্ট ইউজ করা হয়। ব্র্যাকেট সাপোর্ট মানে এই যে প্রত্যেকটা পার্টে ওয়েল্ডিং করে একটা করে হচ্ছে এরকম খাম্বা টাইপ হচ্ছে দিয়ে আটকায় রাখা হয়, চারদিকে ঘুরে ঘুরে আর কি। তো ওরকম হলে এগুলাকে নর্মালি আমরা ব্র্যাকেট, ব্র্যাকেট বা লাক সাপোর্ট বলি। চারদিকে চারদিকে ঘোরানো থাকবে, চারটা নর্মালি থাকে আর কি এরকম সিস্টেমের জন্য, এই পাশে দুইটা ওই পাশে দুইটা, চারটা। তো চারটা বিম আকারে থাকে। তো এখানে যে বললাম দেজ আর দ্য ফ্যাব্রিকেটেড ফ্রম দ্য প্লেট এন্ড অ্যাটাচড টু দ্য ভেসেল, এটা আমরা বললাম যে প্লেটের সাথে কানেক্টেড থাকবে এবং ভেসেলের সাথে অ্যাটাচড থাকবে, মিনিমাম পসিবল ওয়েল্ডিং লেন্থ, ব্র্যাকেট প্লেসড অন দ্য কলাম অন দ্য স্ট্রাকচারাল বিমস। এটাই তো বললাম যে ব্র্যাকেট, এগুলো হচ্ছে ব্র্যাকেট, প্লেট দিয়ে ওয়েল্ডিং করে ওইটার সাথে হচ্ছে কলাম এড করা, এই যে এগুলোর সাথে কলাম এড করা, সেটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে লাক সাপোর্ট বা হচ্ছে ব্র্যাকেট সাপোর্ট। এটা হচ্ছে অ্যাডভান্টেজেস গুলা কি কি, এগুলো বাংলা জিনিস আর কি, তারপর মনে রাখতে হবে এগুলো অনেক সময় পরীক্ষায় আসে আর কি, এবং ইয়েতে মানে হচ্ছে চাকরি পরীক্ষা বলেন ভাইভাতে বলেন এগুলো আসে অনেক সময়। এটা হচ্ছে লো কস্ট, ছোট জিনিসের দাম অবশ্যই কম হবে। তারপর হচ্ছে যেটা বললাম, এটা যেহেতু ওয়েটিং করে আর হচ্ছে প্লেট থেকে করা যায়, সহজে অ্যাটাচ করা যাবে, ইজিলি লেভেল করা যায়। তারপর হচ্ছে আমরা বললাম এক্সপানশন করা যায় ইজিলি। তারপর হচ্ছে মানে আপনি যদি আরো হচ্ছে আরো কলাম এড করতে চান, সেটা সেটা হচ্ছে আমার কথা মোস্ট সুটেবল ফর থিক ওয়ালড ভেসেল, ছোটখাটো থিক ওয়াল ভেসেল, বড় থিক ওয়াল ভেসেলের জন্য না। এরপরে স্কার্ট সাপোর্ট, এই যে যেটার কথা বললাম, একটা রিয়েল টাইপ ছবিও আছে স্কার্ট সাপোর্ট অ্যাকচুয়ালি কিরকম দেখতে। এই যে এই জিনিসটা সিমেন্টের যে স্কার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট, তারপর হচ্ছে নিচে আরেকটা পার্ট থাকে স্কার্ট সাপোর্ট, এগুলো থিকনেস ক্যালকুলেট করতে হয় ডিজাইনে, যে স্কার্ট থিকনেস কতটুকু হবে কলামটার জন্য, এগুলো সব ডিটেল ক্যালকুলেশন আছে, সেগুলো হচ্ছে আমার লাগে আর কি। ইনস্টলেশন কলাম বা ইয়ে বলেন, যদি সবগুলোর থিকনেস ক্যালকুলেশন করতে হয়, কত মিটার লেন্থ নেবেন, কতটুকু হচ্ছে ইয়ে নেবেন, সব আছে। তো স্কার্ট সাপোর্টের কথা আমরা যেটা বললাম, সেটা হচ্ছে যে দুইটা ইয়ে সহ দেওয়া আছে, বটম স্কার্ট দেওয়া আছে যেটা হচ্ছে সিমেন্টের হয়, নরমালি কংক্রিটের হয়। আর উপরে হচ্ছে একটা টপ স্কার্ট আছে যেটা হচ্ছে ডিস্টিলেশন কলামটা থাকবে এরকম ইলেকট্রিক্যাল হেড দিয়ে সাপোর্ট থাকবে। এটা প্রথম পার্ট হচ্ছে এটাকে ধরে রাখা টপ স্কার্ট, আর প্রথম স্কার্ট হচ্ছে সেটা মাটির সাথে অ্যাটাচড রাখা আর কি। তারপর হচ্ছে টপ column such as the distillation column, absorption column are provided with the skirt support, আমরা তো অলরেডি বলছি skirt support is attractive because it produces minimum amount of local stresses caused by the mechanical load acting on the junction of the vessel। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, জিনিসটা বোঝাচ্ছে এই যে আমরা লাক সাপোর্টের কথা বললাম, সেটা হচ্ছে আমরা ভেসেলের মধ্যেই ফ্যাব্রিকেটেড করতেছি, এখানে একটা স্ট্রেস দিবে, ওয়েল্ডিং এর কারণে সবচেয়ে বেশি স্ট্রেস গুলো আসে, এর জন্য পোস্ট ট্রিটমেন্ট নরমালি করা হয়। বাট হচ্ছে ওয়েল্ডিং এর কারণে দেখা যায় লোকাল হচ্ছে আপনার ইয়ে হতে পারে, কি বলে ওটাকে আমরা, ওই লোকাল হচ্ছে আপনার কোরোশন, মানে পয়েন্ট গুলা সৃষ্টি হতে পারে, ইন্টারগ্রানুলার কোরোশন, বা হচ্ছে এই পার্ট গুলো নর্মালি যে ওয়েল্ডিং গুলা থেকে কি হয়, ফিশার গুলা থেকে হয়। তো স্কার্ট সাপোর্ট কিন্তু এই কোনো ঝামেলা নাই, স্কার্ট সাপোর্ট কিন্তু হচ্ছে বটম সাপোর্ট, এটার জন্য হচ্ছে ওই মেইন যে প্রসেস ভেসেলটা আছে বা হচ্ছে আপনার ইয়েতে থাকবে, ইকুইপমেন্ট থাকবে, তার সাথে কোনো রকম কোনো ওয়েল্ডিং রিলেটেড কোনো কানেকশন নেই। সো দ্যাটস দ্য মানে অ্যাডভান্টেজ অফ দিস হচ্ছে স্কার্ট সাপোর্ট ফর দ্য লং কলাম, টল কলাম, ওদের জন্য স্কার্ট সাপোর্ট। তো স্কার্ট সাপোর্ট যখন ডিজাইন করবো, যে আমরা বললাম স্কার্টের থিকনেস ক্যালকুলেশন করতে হয়, তো ওইখানে হচ্ছে থিকনেস ক্যালকুলেশনের জন্য টোটাল লোড, কতটুকু টোটাল লোড নিবে ও, সেটা তো অবশ্যই লাগবে তাই না, কতটুকু লোড নেবে, কত কেজি লোড নিতে হবে, ওর বেয়ার করতে হবে, কেজি তো না কত টন লোড নিতে হবে, সেটার জন্য কি কি লোড কনসিডার করতে হয়। প্রথম জিনিসটা হচ্ছে ডেড ওয়েট অফ দ্য ভেসেল। ডেড ওয়েট মানে কি, তো ডেড ওয়েট মানে কি, মানে ওই যে সবসময় যে ওয়েটটা থাকে আর কি, মানে ইনস্ট্রুমেন্টের ইটসেলফ যে ওয়েটটা।
ডেড ওয়েট মানে এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে ডিস্টিলেশন কলাম, এর মধ্যে হচ্ছে আপনার পুরাটা হচ্ছে লিকুইড দিয়ে ফিল করলেন, মানে যে দিয়ে মানে যেটাকে ডিস্টিল করবেন পুরা লিকুইড দিয়ে ফিল করলেন। লিকুইড দিয়ে ফিল করলেন মানে হচ্ছে এটা তখন হচ্ছে দুইটা হবে। ডেড ওয়েটের যেটা সেটা হচ্ছে এই যে আপনার কলামের যে ম্যাটেরিয়ালসটা মনে করেন হচ্ছে 2 সেন্টিমিটার থিক পুরো ম্যাটেরিয়ালসটা, তাহলে যে টোটাল মেটাল ওয়েট যেটা থাকবে সেটা আছে না মেটাল ওয়েট, এটা তো একটা থাকবে না, মনে করেন হচ্ছে খালি মানে পুরো ভেসেলটাই খালি, তো এটা তো একটা নিজস্ব ওয়েট থাকবে, সেটা হচ্ছে মেটাল গুলা যেটা কারণে ফ্যাব্রিকেশন হয়েছেন বা হচ্ছে আশেপাশে শ্যাডেল আছে, আপনার মিডওয়ে আছে বা পারফোরেটেড প্লেট আছে, সবগুলা মিলে যতগুলো কম্বাইন ওয়েট সেটাকে আমরা বলি ডেড ওয়েট। আর অপারেটিং ওয়েট বলে এই যে বললাম লিকুইড দিয়ে ফিল করলাম কমপ্লিটলি, এই ফিল করার পরে হচ্ছে যে ভিতরে যে ফ্লুইড আছে ওইটা সহজে ওয়েটটা সেটা হচ্ছে আপনার অপারেটিং ওয়েট। তো হচ্ছে ডেড ওয়েটে নিতে হবে, সাথে হচ্ছে যে লিকুইড দিয়ে ফিল করবেন, লিকুইড বলেন বা যে কোনো প্রসেস ফ্লুইড বলেন সবগুলোর হচ্ছে টোটাল ওয়েট কিন্তু কনসিডার করতে হবে, কারণ স্কার্টটা কিন্তু বটম মানে ফুল প্রেসারটা কিন্তু বটম দিকে আসতে থাকবে, তাই না? তাহলে টোটাল যে হচ্ছে ওয়েটটা থাকবে সেটার মধ্যে কিন্তু সব জিনিস থাকতে হবে থিকনেস ক্যালকুলেশনের সময় আর কি। তো সেটা হচ্ছে পুরো ম্যাটেরিয়ালের কারণে যে ওয়েটটা বা হচ্ছে ওর যে হচ্ছে অ্যাক্সেসরিজ আছে সব মিলিয়ে যতটুকু ওয়েট প্লাস হচ্ছে মানে পুরাটা হচ্ছে লিকুইড দিয়ে ফিল করলে বা ওই প্রসেস ফ্লুইড দিয়ে ফিল করলে যতটুকু ওয়েট আসবে সেটা, প্লাস ল্যাটেরাল রোড বাই রিস্ট্রেইনড থার্মাল গ্রোথ অর ইন্টারকানেকশন অফ দ্য পাইপ। ল্যাটেরাল রোড মানে হচ্ছে হরাইজন্টালি যদি হচ্ছে যে আমরা বললাম নজেল আছে, তারপর হচ্ছে শ্যাডেল আছে, ওইগুলোর জন্য এক্সট্রা যে লোড গুলো আছে হরাইজন্টাল লোড গুলো সবগুলো ওইগুলো নিতে হবে। তারপর উইন্ড লোড, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা উইন্ড লোড। উইন্ড হচ্ছে অলওয়েজ হচ্ছে একটা কাজ করবো, উইন্ড লোডের জন্য আলাদা হচ্ছে ক্যালকুলেশন করতে হয় যে এত কিলোমিটার পার সেকেন্ড যদি উইন্ড আসে সেটার জন্য কতটুকু এক্সট্রা লোড পড়বে, এটা হচ্ছে ডিফ্লেক্ট করে নরমালি, ওইটার জন্য লোড গুলো নিতে হয়। তারপর সিসমিক লোড, সিসমিক লোড হচ্ছে কি আর্থকোয়াকের জন্য, আর্থকোয়াক যদি এত ম্যাগনিটিউড হয় রিক্টার স্কেলে যদি এতটুকু হয় তাহলে কতটুকু এক্সট্রা লোড করতে হবে, সবগুলা লোড কনসিডার করলে দেন আমরা টোটাল লোড নেই, টোটাল লোড নিয়ে তারপর থিকনেস ক্যালকুলেশন করি যে কত থিকনেসের মেটাল স্ল্যাব, মেটাল অনেক সময় মেটাল দেয়, অনেক সময় হচ্ছে মানে কংক্রিট দেয়, স্ল্যাবের হচ্ছে থিকনেস কিরকম হতে হবে সবগুলো নেওয়া হয়। বুঝতে পারছি? জি স্যার। আপনারা যখন স্কার্ট ডিজাইন করতে হবে, অনেকেরই ডিজাইন করতে হবে যারা ডিস্টিলেশন কলাম বা হচ্ছে ডিজাইন করবেন সাপোর্ট করবেন, সাপোর্ট মাস্ট দেখাইতে হয়। তো ওই সময় হচ্ছে দেখবেন এগুলো ম্যাথমেটিক্যালি সবগুলাই নিচ্ছি, টোটাল মেটাল ওয়েট প্লাস হচ্ছে আমরা ফ্লুইড থাকলে সেটার ওয়েট, তারপর হচ্ছে উইন্ড লোড সিসমিক লোড, সবগুলার লোড একসাথে নিয়ে টোটাল লোড এতটুকু, তারপর ডিস্ট্রিবিউশন এতটুকু, তারপর হচ্ছে আমরা থিকনেস বের করি। এটা আলোর বইয়ের ডিটেলস আছে। এই যে শ্যাডেল গুলার কথা যেটা বললাম, শ্যাডেল গুলা থাকে যে এরকম এরকম দেখতে, এই যে হিট এক্সচেঞ্জার বা হচ্ছে আপনার ওই হরাইজন্টাল যদি বয়লার থাকেন তাহলে শ্যাডেল ইউজ করা হয়। তো এরকম মানে হচ্ছে এর একটা দুলনার মতো আর কি, দুলনা তো দুলবে না, এটা ফিক্স থাকবে আর কি। তো এরকম পার্ট থাকবে, ওটার মধ্যে হচ্ছে আটকানো থাকবে শেল এন্ড হেড। তো শ্যাডেল সাপোর্ট দেখতে এরকম, তো এই যে বললাম হরাইজন্টাল ভেসেল আর জেনারেলি প্রোভাইডেড উইথ দ্য শ্যাডেল সাপোর্ট ইফ দ্য underside of the vessel to be located only for the short distance, মানে হচ্ছে খুবই মানে মাটির কাছাকাছি যদি থাকতে হয় তাহলে হচ্ছে নরমালি শ্যাডেল সাপোর্ট ইউজ করা হয়। শ্যাডেল সাপোর্ট ডিজাইন করে একটু টাফ, এটা হচ্ছে ডিটেল ক্যালকুলেশন আছে বাট কোড এন্ড স্ট্যান্ডার্ড একটু ডিফারেন্ট। এটা আমার আন্ডারগ্রেডে যখন ডিজাইন ছিল নরমালি সবার স্কার্ট আসে, স্কার্ট ডিজাইন করা খুবই সোজা থিকনেস ক্যালকুলেশন করে ফেলা, বাট শ্যাডেল ডিজাইন করা অনেক ডিফিকাল্ট আর কি। তো সামহাও আমি যে রিয়েক্টর ডিজাইন করছিলাম রোটারি ক্লিন ডিজাইন করছিলাম আমার জন্য, মানে আমার সিমেন্ট ইন্ডাস্ট্রি ছিল, ওটার জন্য শ্যাডেল সাপোর্ট ডিজাইন করতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। তো এটার হচ্ছে খুবই ডিফিকাল্ট আর কি, অনলাইনেও তেমন ডকুমেন্ট নাই। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, মানে হচ্ছে আমরা ওই যে শ্যাডেল সাপোর্ট হবে যদি এই পর্যন্তই থাকুক, মানে হচ্ছে সাপোর্ট সিস্টেম নিয়ে নেক্সট ক্লাসে তারপর হচ্ছে আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে দিব আর কি। প্রসেস ডিজাইন, আজকে কত তারিখ? 10 তারিখ।